বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি ইরতিফা রহমান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে WHO। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বাংলাদেশে মামলা হওয়ার পর থেকেই তার কার্যক্রম চালানোর ক্ষমতা বেশ কমে গিয়েছিল। দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক কার্যালয়ের পরিচালক সাইমা ওয়াজেদকে ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল থেকে কার্যকর হয়েছে তার অনির্দিষ্টকালের ছুটি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানেনি স্বাস্থ্য উপদেষ্টা দপ্তর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস এক অভ্যন্তরীণ ইমেইলে এই তথ্য জানান। সেখানে বলা হয়, সাইমার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী মহাপরিচালক ক্যাথারিনা বেম। আগামী মঙ্গলবার নয়াদিল্লি কার্যালয়ে যোগ দেবেন তিনি। এর আগেই দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাইমার বিরুদ্ধে দুটি মামলা করে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। অভিযোগে বলা হয়, WHO পদে নিজের অবস্থান সুদৃঢ় করতে তিনি মিথ্যা শিক্ষাগত তথ্য দিয়েছেন। আরও অভিযোগ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি অনারারি পদে থাকার দাবি করে তা ব্যবহার করেছেন WHO-তে, যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। একই সঙ্গে সূচনা ফাউন্ডেশনের প্রধান হিসেবে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দুদকে দায়ের করা মামলায় উল্লেখ, এই সব কাজে তিনি প্রায় $28 লাখ সংগ্রহ করেন, যার ব্যবহার নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এছাড়া রয়েছে দেশের আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের WHO-তে নিয়োগের শুরু থেকেই ছিল বিতর্ক। এবার তদন্তের মুখে তিনি ছুটিতে গেলেন, তবে ফিরবেন কিনা তা এখনো অনিশ্চিত। রাশেদুল কাদির, নাগরিক। ভারতে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিম লাইনার বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, উড়োজাহাজটির ইঞ্জিনে জ্বালানি বন্ধ হওয়ায় দুর্ঘটনার মূল কারণ। তবে কী কারণে ইঞ্জিন কাট অফ হয়েছিল তা এখনও জানা যায়নি। আহমেদাবাদে 12 জুনের সেই ভয়াবহ দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ ড্রিমলাইনার বিধ্বস্ত হয়। 242 আরোহীর একজন বাদে 241 জনই নিহত হয়। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের অধীনে চলছে তদন্ত। তাদের প্রাথমিক প্রতিবেদন সম্প্রতি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের মাত্র 3 সেকেন্ড পরই উড়োজাহাজের দুটি ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয় এবং দুর্ঘটনা ঘটে। ইঞ্জিন নিষ্ক্রিয় হওয়ার পর গতি দ্রুত কমে যায়। বিমান নিচে নামতে থাকে। পরীক্ষা করা ককপিটে ভয়েস রেকর্ডারে পাইলটদের কথোপকথন থেকে এই তথ্য পাওয়া গেছে। একজন পাইলট অন্যজনকে জিজ্ঞেস করছিলেন কেন জ্বালানি সরবরাহ বন্ধ হয়েছে। উত্তরে অপরজন জানান তিনি বন্ধ করেননি। মার্কিন বিশেষজ্ঞ জন কক্স জানান, একজন পাইলট ভুল করেও ইঞ্জিনে জ্বালানি সরবরাহ সুইচগুলো নাড়াতে পারেন না। সামান্য নাড়াচাড়ায় এগুলো বন্ধ হয় না। সাধারণত জরুরি পরিস্থিতি, যেমন ইঞ্জিনে আগুন লাগলে, তখনই সুইচগুলো নিষ্ক্রিয় করা হয়। প্রতিবেদনে বলা হয়, কোন পাইলট বা মেডে সংকেত পাঠিয়েছিলেন তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। কিভাবে জ্বালানি সুইচ বিচ্ছিন্ন করা হয় তাও অনিশ্চিত। তদন্তকারীরা প্রমাণ পেয়েছে বিমান উড্ডয়নের ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না এবং এতে যে জ্বালানি ছিল সেটির কোয়ালিটিও ভালো ছিল। তদন্তের এ পর্যায়ে বোয়িং এবং বিমানটির ইঞ্জিন পরিচালনাকারী এবং প্রস্তুতকারকদের জন্য কোনো পদক্ষেপের কথা সুপারিশ করা হয়নি। সাইদ আরমান, নাগরিক। পশ্চিম তীরে আবারও ইসরায়েলি সহিংসতার শিকার এক মার্কিন তরুণ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা সাইফুল্লাহ মুসাল্লেদকে পিটিয়ে হত্যা করেছেন ইহুদি বসতি স্থাপনকারীরা। এমন নটায় দাবি করেছে তার পরিবার এবং মানবাধিকার সংস্থাগুলো। ঘটনাটি ঘটেছে রামাল্লার উত্তরে সিনজিল শহরে। 20 বছর বয়সী সাইফুল্লাহ মুসাল্লেদ সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ফিলিস্তিনে যান স্বজনদের দেখতে। সেখানে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে প্রাণ হারান তিনি। ঘটনার সময় আরেক ফিলিস্তিনি মোহাম্মদ সালাবিও গুলিতে নিহত হন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে,
তারা ঘটনাটি সম্পর্কে অবগত থাকলেও নিহতের পরিবারের গোপনীয়তার কারণে বিস্তারিত মন্তব্য করছে না। তবে এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং হামাস। গাজার যুদ্ধ শুরুর পর থেকেই বেড়েছে বসতি স্থাপনকারীদের হামলা। যুক্তরাষ্ট্র ট্রাম্পের শাসনামলে এই সহিংস গোষ্ঠীর ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, মার্কিন সরকার তাদের নিজ দেশের নাগরিকদের সুরক্ষায় ব্যর্থ। সহিংসতা শুরু হয় পাথর নিক্ষেপ থেকে, তবে এর কোনো নিরপেক্ষ তদন্ত হয়নি এখনো। এর আগে 2022 সাল থেকে অন্তত 9 মার্কিন নাগরিক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছে সাংবাদিক শিরিন আবু আখলে। গাজায় ইসরায়েলি সহিংসতা ও পশ্চিম তীরে বসতি স্থাপনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন বারবার অগ্রাহ্য হচ্ছে। একদিকে ফিলিস্তিনিদের ওপর বাড়ছে হামলা, অন্যদিকে এমন বিচারহীনতার নজির। এতে মার্কিন প্রশাসনের নৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক মানবাধিকারও প্রশ্নের মুখোমুখি। ইফফাত আরা মিথিলা, নাগরিক। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কাতারের দোহায় আলোচনায় চলছে। তবে এই আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় আছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। তাদের মতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের সময় ইসরায়েলের প্রতিনিধিরা শুধুমাত্র সময় ক্ষেপণ করেছে। ইসরায়েল দোহায় নিম্ন সারির কর্মকর্তাদের আলোচনার জন্য পাঠিয়েছে, যাদের মূল বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই নেই। গাজা থেকে দখলদার ইসরায়েলের সেনাদের প্রত্যাহার এবং মানবিক সহায়তা বিতরণ বিষয় নিয়ে এই মুহূর্তে মূল আলোচনা চলছে, কিন্তু এ ব্যাপারে ইসরায়েলি প্রতিনিধি দল কোনো সিদ্ধান্ত দিতে পারছে না। বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক হয়ে উঠেছে চীন। সেমিকন্ডাক্টর থেকে সাবমেরিন প্রযুক্তি, পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সবখানেই চীনা আধিপত্য বাড়ছে। এশিয়া ওশানিয়া অঞ্চলের প্রতিরক্ষা রপ্তানির 80%-এরও বেশি এসেছে চীন থেকে। ফলে চীনের প্রতিরক্ষা শিল্প এখন শুধু প্রতিরক্ষা নয়, বৈদেশিক নীতির কৌশল ও অর্থনৈতিক ক্ষমতারও বড় হাতিয়ার হয়ে উঠেছে। অস্ত্রের বাজার এখন কেবল ব্যবসার ক্ষেত্র নয়, এটা এখন কূটনৈতিক প্রভাব, অর্থনৈতিক স্বার্থ ও ভূরাজনৈতিক প্রভাবের হাতিয়ার। একথা ভালোভাবেই জানে চীন। তাই অস্ত্রের বাণিজ্য বাড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন বৈদেশিক নীতি ও অর্থনৈতিক উদ্দেশ্য পূরণের পথে এগিয়ে যাচ্ছে দেশটি। 1949 সাল থেকে পিপলস লিবারেশন আর্মির সরাসরি সহায়তায় গড়ে উঠেছে চীনের প্রতিরক্ষা শিল্প। মহাকাশ, ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ সব ক্ষেত্রেই তৈরি হয়েছে এক সুবিন্যস্ত প্রতিরক্ষা ভিত্তি। চীনের সরকার চুক্তিভিত্তিক সহযোগিতা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রযুক্তি বিকাশ নিশ্চিত করেছে। চীনের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান নরিনকোর বিক্রি বেড়েছে 11%, এভিয়েশন ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের 9%, ক্যাসিকের 13%। গত কয়েক বছরে চীন অস্ত্রশিল্পের প্রতিটি খাতে প্রবৃদ্ধি ধরে রেখেছে, অথচ এ সময়ে পশ্চিমা দেশগুলো সাপ্লাই চেইন সংকটে নাকাল। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজার দ্রুত দখল করছে চীন। ইরান, মিশর, নাইজেরিয়া, সৌদি আরব থেকে পাকিস্তানের সশস্ত্র ইউএভি ও স্বল্প দামে আধুনিক অস্ত্র বিক্রি করে দেশটি। পশ্চিমা অস্ত্রের চেয়ে প্রায় 50% সস্তা চীনা অস্ত্র এখন যুদ্ধক্ষেত্রেও পরীক্ষিত। বড় প্রমাণ হিসেবে রয়েছে ভারত পাকিস্তানের বিমান যুদ্ধ। পশ্চিমের প্রযুক্তি অনুসরণ করার মডেল নিয়েই চীন দ্রুত সক্ষমতা অর্জন করেছে, কিন্তু উদ্ভাবনী উন্নয়ন ও সেমিকন্ডাক্টরের মতো গুরুত্বপূর্ণ খাতে এখনও বাধা মার্কিন নিষেধাজ্ঞা। অস্ত্র ব্যবসার প্রভাবে আন্তর্জাতিক কূটনীতিতেও চীনের জোরালো অবস্থান লক্ষণীয়। আফ্রিকায় সামরিক অভ্যুত্থান বা শাসক পরিবর্তনেও এখন ভূমিকা রাখছে দেশটি। মধ্যপ্রাচ্যেও চীনের প্রভাব ক্রমশ দৃশ্যমান হচ্ছে। নানা পদ্ধতিতে স্থানীয় নেতৃত্বে ঢুকে পড়ছে বেইজিং। প্রতিরক্ষা শিল্পের এই বিস্তার চীনকে পশ্চিমা প্রতিপক্ষের সমান্তরাল এক প্রতিযোগিতায় পরিণত করেছে। সস্তা, কার্যকর এবং দ্রুত উৎপাদনে চীনের এই অগ্রগতি বিশ্ব রাজনীতিকে শীঘ্রই বদলে দেবে বলেই মনে করেন বিশ্লেষকরা। প্রিয়াঙ্কা সেন, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।